আসসালামু আলাইকুম। উপন্যাস আবিরের স্প্যারো শেষ পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। আবির একটানে মেঘকে বসিয়ে দিল। হাঁটুর ওপর ভর দিয়ে সোজা হওয়ার চেষ্টা করলো। মেঘ নিভু নিভু চোখে তাকাচ্ছে। আবির খানিক ঝুঁকতেই মেঘ পাথর বনে গেল। মস্তিষ্ক জুড়ে চিন্তারা ঘুরপাক খাচ্ছে। আবির মেঘের হাতটা টেনে আলতোভাবে নিজের বুকের উপর রাখলো। আবিরের দৃষ্টি স্থির হয়ে রইল। ঠোঁটের কোণে সিক্ত হাসি ঝুলিয়ে মোলায়েম কণ্ঠে বলল, তুই আমার কাছে আসলে আমি এলোমেলো হয়ে যাই। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। কি বলতে কি বলে ফেলি নিজেও বুঝতে পারি না। তোর কাজল টানা চোখ আমার মনে ব্যাকুলতা সৃষ্টি করে। তোর শত রাগ অভিমান আমি মাথা পেতে নিব, কিন্তু আমার থেকে দূরে যেতে চাইলে খুন করে ফেলবো। আবিরের ঠান্ডা হুমকিতে আজ ভয় পেল না মেঘ, বরং মন শান্ত হয়ে গেছে। আবিরের আচরণ, কিছুদিনের নীরবতায় মেঘের মনের আকাশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিল। সেই আকাশের বিদ্যুৎ চমকানো আজ থেমে গেছে, একদম নিশ্চুপ হয়ে গেছে। মেঘ আবিরের অভিমুখে চেয়ে আছে। আবিরের দৃষ্টি কেমন যেন নেশালো। দু চোখ মায়াবী এক জাল বিছিয়ে রেখেছে। মনের ভেতর লুকানো অভিমানেরা ভালোবাসায় রূপ নিয়েছে। চাওয়া পাওয়াগুলো শূন্যতায় ভাসছে। মেঘ আচমকা ভ্রূ নাচালো। মুচকি হেসে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আমার লজ্জা লাগছে। আবির মৃদু হেসে চোখ সরিয়ে নিল। ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল, কোনো অঘটন ঘটার আগে বাড়ি চলে যা। আমি খারাপ লুচ্চা, যখন যা খুশি করে ফেলতে পারি। তারপর কিছু হয়ে গেলে আমার চরিত্রের দোষ দিবি। মেঘ চোখ বড় করে তাকিয়ে আছে। আবির চাপা নিঃশ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে বলল, যেতে বললাম তো। মেঘ উঠতে নিল। হঠাৎ আবিরের গালে নজর পড়ল। অল্প আলোতে খোঁজা খোঁজা দাড়িগুলো খুব আকর্ষণীয়। মেঘ শুকনো গলায় ঢোক গিলল। কিছু একটা ভেবে মুচকি হাসল। আচমকা এক হাতে আবিরের থুতনি, অন্য হাতে আবিরের ঘাড় আঁকড়ে ধরল। আকস্মাৎ মেঘের স্নিগ্ধ ঠোঁটজোড়া আবিরের গাল স্পর্শ করল। জীবনে প্রথমবারের মতো মেঘের মনে বসন্ত, শ্রাবণ, হেমন্তরা একসাথে দোলা দিচ্ছে। আবির কিংকর্তব্য বিমূঢ়। মেঘের এমন কাণ্ডে আশ্চর্যের চূড়ায় পৌঁছে গেছে। শরীর জুড়ে অজানা শিহরণ বইছে। আবিরের যৌবনের প্রথম ভালোবাসা মেঘ। মেঘকে নিয়ে কত শত কোটি স্বপ্ন দেখেছে সেই হিসেব নেই। কল্পনায় কত চমু খেয়েছে, কিন্তু বাস্তব অসম্ভব। মেঘের দিকে যতবার তাকিয়েছে ততবারই ইচ্ছে করে ফট করে চুমু খেয়ে নিতে, কিন্তু মেঘ যে বড্ড বেশি অভিমানী। বাজে ছেলে ভেবে কথা বলা বন্ধ করে দিলে কি হবে, এই ভয়ে কাছে এসেও আসতে পারেনি। নিজের উপর নিয়ন্ত্রণ হারালেও কখনো বুঝতে দেয়নি মেঘকে। সেই মেঘ কিনা আজ এমন কাণ্ড করে বসলো। আবিরের হৃদস্পন্দনের গতি তীব্র, নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। আবিরের দাড়িগুলো মেঘের নরম গালে খোঁচা দিচ্ছে। এতেও মনোযোগ সরছে না মেঘের। দু চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত এভাবেই কেটে গেল। হঠাৎ আবিরকে ছেড়ে এক দৌড়ে দূরে গেল মেঘ। আবিরের ঘোর কাটলো। ঘাড় ঘুরিয়ে তাকালো। বসা থেকে উঠতে উঠতে চেঁচালো, এটা কি হলো? মেঘ জবাবে বলল, আপনি বলেছিলেন সঙ্গদোষে লোহা ফাঁসে। আপনার সাথে মিশতে মিশতে আমিও চরিত্রহীনা হয়ে যাচ্ছি। এবার বোধহয় ঠিকঠাক ম্যাচ হবে। চরিত্রহীন প্লাস চরিত্রহীনা ইকুয়াল চারিত্রিক সনদপত্র। আবির তপ্ত স্বরে ডাকলো, মেঘ শুনে যা। জি না আবির ভাই, আমি এত বোকা না। আপনার ভালোবাসা পেতে একটু একটু বোকা সেজে ঘুরতে ভালো লাগে। আবির দীর্ঘশ্বাস ফেলে গানের সুরে টান দিল, তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন, নিভাইয়া গেলা না। তুমি দেখিয়াও দেখলা না, শুনিয়াও শুনলা না। মেঘ এক দৌড়ে বাড়ির দিকে ছুটল। আবির সেদিকে তাকিয়ে মুচকি হাসল। আকাশ ছুঁয়ে শ্রাবণধারা বৃষ্টি পড়ছে। অজ্ঞাত টিনের চালের টুপটাপ শব্দ হৃদয়ে আলোড়ন তুলছে। নীলরঙা আকাশ আজ ঘোলাটে হয়ে আছে। দলে দলে উড়ে যাওয়া পাখিরা বর্ষণসিক্ত গাছের ডালে চুপটি করে বসে আছে। নরম মাটিতে নিঃশব্দে শুকনো ফুলের পাপড়ি ঝরে পড়ছে। বৃষ্টিসিক্ত শুভ্র রঙের নয়নতারা ফুলগুলো দেখে মনে হচ্ছে হৃদয়ে বিমর্ষ আবৃত করে দিনের আলোর সাথে তাল মেলাতে ব্যস্ত হয়ে পড়েছে। বেলা ফুটবার সঙ্গে সঙ্গে বৃষ্টি কিছুটা কমেছে। মেঘ আলতো হাতে একটা ফুল তুলে অতি সর্পণ্যে কানের পাশে গুজেছে। আরেকটা ফুল সযত্নে হাতে নিয়েছে। স্টেশন চত্বরে বন্যা বসে আছে। বৃষ্টি ভেজা দিনে মালাই চা খাওয়ার খুব শখ হয়েছে। মেঘকে বলার সঙ্গে সঙ্গে মেঘও রাজি হয়ে গিয়েছে। তানভীর মেঘকে স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে কোথায় যেন চলে গিয়েছে। মেঘ নিজের হাতে থাকা নয়নতারা ফুলটা বন্যার কানের পাশে গুজে দিয়ে কোমল কণ্ঠে বলল, মাশাআল্লাহ, কারো নজর না লাগুক। বন্যা হেসে পড়ল, তোকেও অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ জানো।
ওয়েলকাম বেবি। তুই কি একা এসেছিস? না, ভাইয়া দিয়ে গেছে। আমার চা খেতে ইচ্ছে হয়েছে, এই কথা তোর ভাইয়াকে বলে দিয়েছিস? মেঘ নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ। উনি বকা দেননি? মেঘ এপাশ ওপাশ চোখ নাড়িয়ে শীতল কণ্ঠে বলল, না। এই কথা শুনে ভাইয়া হাসছিল। বন্যা রাগী স্বরে বলল, এজন্যই তোকে কিছু বলতে ইচ্ছে করে না। তোর এত এত প্রশ্নের তোপে পড়ে বাধ্য হয়ে বলতে হয়। আমাকে না বললে কাকে বলবি তুই? বন্যা গম্ভীর মুখ করে বলল, কাউকেই বলবো না। দুই বান্ধবী মালাই চা খেতে খেতে গল্প করছে। এর মধ্যে ট্রেন এসে স্টেশনে থামলো। শত শত মানুষ হুটোপুটি করে নামছে। দেখেই মনে হচ্ছে বড্ড তাড়া তাদের। কোনো দিকে তাকানোর সময় নেই। কিছু সময়ের ব্যবধানে ফাইল হাতে অল্পবয়স্ক ছেলেতে স্টেশন ভরপুর হয়ে গেল। আজ শুক্রবার, বিভিন্ন জায়গায় চাকরির পরীক্ষা আছে। বুক পকেটে হাজারো স্বপ্ন নিয়ে দূর দূরান্ত থেকে কত শত চাকরি প্রত্যাশীরা পরীক্ষা দিতে এসেছে। চায়ের কাপে ঠান্ডা হচ্ছে চা, সেদিকে খেয়াল নেই। বন্যা অন্যমনস্কভাবে তাকিয়ে কিছু ভাবছে। মেঘ আস্তে করে গা ছুঁয়ে ডাকলো, বন্যা। বন্যা নড়ে চড়ে বসলো। মেঘ জিজ্ঞেস করলো, কি ভাবছিস? বন্যা আস্তে করে ঢোক গিলে বলল, এই যে মানুষগুলো নির্ঘুম রাত কাটিয়ে কত দূর দূরান্ত থেকে এসেছে। কেন? একটা চাকরির আশায়। চাকরি শব্দটা যতটা না ছোট, এর মর্যাদা ঠিক ততটাই বেশি। হোক সেটা তৃতীয় শ্রেণীর কোনো চাকরি কিংবা প্রথম দ্বিতীয় শ্রেণীর। আমাদের বাসার অবস্থায় দেখ, আপুর বয়স বাড়ছে, দুশ্চিন্তা বাড়ছে, অসুস্থ হয়ে পড়ছেন। আপু প্রতিনিয়ত চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছে, তবুও চাকরি হচ্ছে না। ভাই কত ছোট। আমি এখন একুলুকুলের মাঝে আটকে আছি। এই সব কিছুর সমাধান কি? মেঘ মজার ছলে বলল, বিয়ে। বন্যা আনমনে হেসে পড়ল, আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়েদের কাছে বিয়েটাও দুর্বোধ্য বিষয়। আমাদের বিশ্বসুন্দরীর মতো ভুবনমোহিনীর রূপ নেই যে এক দেখাতেই আমাদের পাওয়ার জন্য কেউ উন্মাদ হয়ে যাবে। তাছাড়া বাবার অঢেল সম্পত্তিও নেই যে মেয়ের জামাইকে বাড়ি গাড়ি দিয়ে দেবে। আমাদের কাছে পড়াশোনাটা একমাত্র অবলম্বন, আর চাকরিটা শেষ সংস্থান। মেঘ মৃদুস্বরে আওড়ালো, তুই কি আমার কথায় রাগ করেছিস? বন্যা হেসে বলল, আরে না, কথাগুলো এমনি বললাম। কিছুদিন আগে আপুকে আবারও দেখতে এসেছিল, বলেছিলাম না তোকে? মেঘ ছোট করে বলল, হ্যাঁ। তারা আমাদের সম্পর্কে জেনে এসেছিল। আপুকে দেখার পর সামনেই বলেছিল তাদের মেয়ে পছন্দ হয়েছে। বিয়ের 3 তারিখ দেখে কল করে জানাবে। আমরা সবাই খুব খুশি ছিলাম, কিন্তু 2 দিন পর কল দিয়ে বলতেছে তাদের ছেলের জন্য এর থেকে ভালো সম্বন্ধ এসেছে। সে মেয়ে চাকরি করে। আব্বুকে কিছু বলার সুযোগ না দিয়ে আরও বলতেছিলেন, ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়লে কি হবে, আপনার মেয়ে তো চাকরি করে না। আব্বু পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারে ছেলে কোনো চাকরিই করে না, ছোটোখাটো কি ব্যবসা করে। সে বিয়ে ভাঙার পর আব্বু সিদ্ধান্ত নিয়েছেন সরকারি চাকরিজীবী কোনো ছেলের সাথে মেয়ে বিয়ে দিবেন। ছেলে গরিব হোক তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বড়লোক বাবার মিথ্যাবাদী ছেলে যেন না হয়। মেঘের কপালে ভাঁজ পড়ল। মৃদুস্বরে প্রশ্ন করল, তার মানে তোকে আর বৃষ্টি আপুকে বিয়ে করতে হলে ছেলেদের অবশ্যই সরকারি চাকরিজীবী হতে হবে? হ্যাঁ, আগে ভালো মানুষ হতে হবে, তারপর সরকারি চাকরিজীবী হতে হবে। এটা তোর কথা নাকি আঙ্কেলের? শোন, আমার আব্বু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কমপক্ষে 10 বার ভাবেন। আব্বু এই সিদ্ধান্ত জানিয়েছে মানে উনি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন। আর আমি আমার আব্বুকে এবং ওনার সব সিদ্ধান্তকে সম্মান করি। তাই আব্বুর কথা যেটা হবে আমার কথাও সেটাই হবে। মেঘ কপাল চুলকে বিড়বিড় করে বলল, কিছু মনে না করলে একটা কথা জিজ্ঞেস করব? বন্যার সরল জবাব, অবশ্যই। মনে কর কেউ তোকে ভালোবাসে, খুব বেশি ভালোবাসে, তোদের সব কিছু জেনেই ভালোবেসেছে। সে তোকে তার মনের কথা বলল, তখন তুই কি করবি? আব্বুর সাথে দেখা করতে বলবো। সে না হয় করলো। ধরে নে ছেলেটা খুব ভালো মানুষ, দেখতে শুনতে ভালো, পরিবারও ভালো, কিন্তু তার সরকারি চাকরি নেই, তখন কি রিজেক্ট করে দিবি? যদিও অসম্ভব আর অকল্পনীয় বিষয়, তবুও বলছি, কেউ যদি মন থেকে আমাকে ভালোবাসে তাহলে তার জন্য আমার একটা সাজেশন থাকবে। পড়াশোনা চলমান থাকলে সেটা শেষ করে নিজে প্রতিষ্ঠিত হবেন। চাকরি নেওয়ার পরও আমার প্রতি আগের মতো অনুভব থাকলে বাসায় যোগাযোগ করবেন। আর যদি মনে হয় আমি তো সরকারি চাকরি পেয়ে গিয়েছি, এখন সোমা ঝুমা রোমার মতো সুন্দরী মেয়ে পাবো, তাহলে বন্যার মতো মেয়ের কাছে কেন যাব? তখন আমি বলবো, আলহামদুলিল্লাহ, আপনার মাথায় সুবুদ্ধি হয়েছে। কেউ যদি তোর জন্য চাকরি নেই আর জয়নিং লেটার হাতে নিয়ে তোর বাড়িতে হাজির হয়, তখন কি বলবি?
তখন বলবো আপনি নির্বুদ্ধিতায় পরিচয়টা না দিলেও পারতেন। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, আর আমি কি বলবো জানিস? কি বলবি? বন্যা শান্ত কণ্ঠে প্রশ্ন করল। থাক, এখন বলবো না। আকস্মাৎ পেছন থেকে গলা খাকারি দিতেই মেঘ বন্যা দুজনেই ঘুরে তাকালো। তানভীরকে দেখে দুজনেই হতবিহ্বল। তানভীর কখন এসেছে, ঠিক কতটুকু কথা শুনেছে, সেসব ভেবে দুই বান্ধবী মুখ চাওয়াচাই করলো। তানভীর এগিয়ে এসে মেঘদের সামনে দাঁড়ালো। পিছন থেকে হাত সামনে আনতেই দুই হাত ভর্তি কদম ফুল দেখে মেঘ চমকালো। বাসা থেকে আসার পথে দূরে একটা কদম ফুলের গাছ দেখেছিল। গুড়ি গুড়ি বৃষ্টিতেও ফুলগুলো মারাত্মকভাবে আকৃষ্ট করছিল। তানভীর হাত দুদিকে ধরল। মেঘ এক সেকেন্ড দেরি না করেই ফুলগুলো হাতে নিল। বন্যা কিঞ্চিত ইতস্ততা বোধ করলেও কিছুটা সময় নিয়ে ফুলগুলো হাতে নিল। কদম ফুলের মোহনীয় মিয়ময় সুবাসের নাসারন্ধ পর্যন্ত সুরভিত হচ্ছে। বন্যা থ্যাংক ইউ বলে তাকাতেই দেখলো তানভীর কনুইয়ের হাত চেপে রেখেছে। আঙুলের ফাঁক দিয়ে রক্তাভ কনুই দেখা যাচ্ছে। বন্যা আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করল, হাতে কি হয়েছে আপনার? মেঘও সেদিকে তাকালো। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, ফুল আনতে গিয়ে গাছে লেগেছিল, তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। মেঘ চটজলদি বসা থেকে উঠল। হাত দেখতে দেখতে উদ্বিগ্ন কণ্ঠে বলল, তুমি ফুল আনতে গেলে কেন? বন্যা চাপা স্বরে বলল, বসুন এখানে। তানভীর প্রশ্নের উত্তর না দিয়ে চুপ করে বসে পড়ল। বন্যা ব্যাগ থেকে পানির বোতল বের করে ছিঁড়ে যাওয়া জায়গাটা পানি দিয়ে পরিষ্কার করে দিল। একটা অ্যান্টিসেপটিক ক্রিম থেকে কিছুটা নিয়ে আস্তে ধীরে লাগাতে লাগলো। তানভীর দাঁতে দাঁত চেপে বাকশূন্য চোখে বন্যার দিকে তাকিয়ে আছে। পাশেই দাঁড়িয়ে আছে মেঘ। বন্যা ধীর কণ্ঠে শুধালো, বেশি ব্যথা করছে? তানভীর মৃদুস্বরে জবাব দিল, না। তানভীর মেঘের দিকে তাকাতেই মেঘ চোখের ইশারায় কিছু বলল। তানভীর নিঃশব্দে হাসল। সেই সঙ্গে মেঘও। মেঘ হঠাৎ বলল, আমার চকলেট খেতে ইচ্ছে হচ্ছে, যাই কিনে নিয়ে আসি। তানভীর ডাকলো, এই বনু। মেঘ শুনেও শুনল না, হাসতে হাসতে দূরে চলে গেল। বন্যা ব্যস্ত হয়ে তানভীরের হাত দেখছে, অতঃপর চাপা স্বরে বলল, এটা শুকাতে বেশ কিছুদিন লেগে যাবে, পানিতে কম ভেজানোর চেষ্টা করবেন, আর সাবধানে থাকবেন। তানভীর কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, এর থেকেও কত তীব্র যন্ত্রণা নিয়ে প্রতিনিয়ত হাসার চেষ্টা করি, সে খবর তো কেউ রাখে না। চোখে দেখা গেলে ব্যথা বেশি হয় না, কিছু অদৃশ্য ক্ষত মরণব্যাধি পর্যন্ত হতে পারে। বন্যা নরম চোখে তাকালো। বন্যা স্বভাবতই খুব স্ট্রং মেন্টালিটির মেয়ে। অল্পতে ভেঙে পড়া, আবেগের বশীভূত হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার মতো কর্মকাণ্ড কখনোই করেনি। তানভীরের ছন্নছাড়া জীবন গোছানোর জন্য বন্যার মতো মেয়ে তানভীরের জীবনে খুব প্রয়োজন ছিল। গত কয়েক মাসে বন্যাকে নিয়ে ইয়ত্তাহীন স্বপ্ন দেখে ফেলেছে তানভীর। মনে মনে হৃদয়ের রাজপ্রাসাদে রানীর মর্যাদাও দিয়ে ফেলেছিল। কিন্তু সেই রাতে বন্যার কথা শুনে সব স্বপ্ন ভেঙে গেছে। সেই থেকে তানভীর আর বন্যার ঠিকমতো কথা হয় না। তানভীর নিজে থেকে দূরত্ব রেখে চলে। বন্যা মোলায়েম কণ্ঠে শুধালো, আপনি কি কোনো কারণে আমার উপর রেগে আছেন? তানভীর অন্যমনস্ক চোখে তাকালো অদূরে। মেঘ চকলেট খাচ্ছে আর মিটমিটিয়ে হাসছে। তানভীর সেদিকে তাকিয়ে উত্তর দিল, রাগ করার জন্য হলেও নিজস্ব কাউকে দরকার, যে মানুষটা একান্তই আমার, যার ওপর আমার কোনো অধিকার নেই, তার সাথে রাগ দেখানো বেমানান। তুমি আমার বোনের বান্ধবী, তোমার সাথে এতটুকুই আমার পরিচয়। এই সম্পর্কে না আছে অধিকার আর না আছে রাগ করার কোনো কারণ। আমার মনে হচ্ছে সেদিন রাতের ব্যবহারে আপনি রাগ করেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কোনো ব্যাপার না, তুমি তোমার অবস্থানে একদম ঠিক আছো। তোমরা দেশের সম্পদ, পড়াশোনা করবে, চাকরি করবে, দেশকে বহুদূর এগিয়ে নিয়ে যাবে। আমি তানভীর কোথায় পড়ে থাকবো? বন্যা কিছু বলতে গেল, কিন্তু তানভীর সে কথায় পাত্তা না দিয়ে চলে গেল। মেঘ দূর থেকে সব দেখছিল। তানভীর যেতেই মেঘ ছুটে এলো। বন্যার দিকে তাকিয়ে প্রশ্ন করলো, চকলেট খাবি? বন্যা মাথা নেড়ে না করলো। মেঘ আবারও বলল, একটু খাও জান। বন্যা তপ্ত স্বরে বলল, খেতে ইচ্ছে করছে না। মেঘ হাসতে হাসতে বলতে লাগলো, জানিস, এভাবেই মালা আপু আবির ভাইকে চকলেট খেতেছিল, কিন্তু আবির ভাই ছুঁয়েও দেখেনি। অথচ আমাকে নিয়ে একদিন মার্কেটে গিয়েছিলেন, তখন ঠিকই চকলেট খেয়েছেন। শুধু তাই নয়, আমার অর্ধেক খাওয়া চকলেটটা থেকেই খেয়েছিলেন। বন্যা আর চোখে তাকালো, ভারী কণ্ঠে শুধালো, তুই কি আবির ভাইয়ের প্রেমে পড়েছিস? বিশ্বাস কর, আমি কোনোভাবেই পড়তে চাইনি। উনি টেনে হিঁচড়ে ওনার প্রেমে পড়তে বাধ্য করেছেন। তোর ভাই জানে? মেঘ ফিক করে হেসে দিল, বলল, প্রেম গোপনে করতে হয়, ভাইয়া জেনে গেলে কি আস্ত কি রাখবে আমাকে? আবির ভাই তোকে ভালোবাসি বলেছে?
মেঘ নিরাশ কণ্ঠে বলল, না রে, এই ব্যাটা সুবিধার না। হিটলারও মনে হয় ওনার থেকে ভালো ছিল। বন্যা একটু সময় নিয়ে বলতে লাগলো, দেখ মেঘ, যা করবি বুঝে শুনে করবি। তোর আবির ভাইকে আমি দেখিনি, চিনি না, জানি না, তাই তার ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। কিন্তু তোকে আমি চিনি। প্রেম, ভালোবাসা, দুদিনের চলাফেরা সবাই আজ আছে কাল নেই। মানুষটা সঠিক না হলে জীবনে দুঃখ পেতে হবে। সে দুঃখ কাউকে বলতেও পারবি না কখনো। মেঘ ঠান্ডা কণ্ঠে আওড়ালো, তুই হঠাৎ এত সিরিয়াস হয়ে গেলি কেন? প্রতিটা বিষয়েই বেশি জ্ঞান দিচ্ছিস। বন্যা নিঃশব্দে হেসে বলল, পরিস্থিতি সব শিখিয়ে দেয়। আজ আমি বলছি, কাল তুই বলবি, সবই পরিস্থিতির খেলা। তুই কি বলতে চাচ্ছিস? আবির ভাই ভালো না? আমাকে ঠকাবে? আমি বলেছি কোনো সিদ্ধান্ত নেয়ার আগে ভেবেচিন্তে নিবি। অপরিচিত কোনো ছেলে হলে আমি সরাসরি নিষেধ করতাম, কিন্তু আবির ভাই তোর আপন চাচাতো ভাই। তাছাড়া তানভীর ভাইয়ের মুখেও আমি ওনার কথা বেশ কয়েকবার শুনেছি। ভাই বোনের সম্পর্ক এরকম, ভালোবাসা অন্যরকম, আর বিয়ের পর সম্পর্ক টোটালি ভিন্ন। তাই বলছি, সময় নেই। এটা তো সারা জীবনের ব্যাপার। মেঘ মলিন কণ্ঠে বলল, আমি যে আবেগে পড়ে একটা ভুল করে ফেলেছি। বন্যা আটকে উঠল, কি ভুল করেছিস? মেঘ বলতে গিয়েও থেমে গেল। মুখে আসা কথাটা গিলে নিল। মুচকি হেসে বলল, তুই ঠিকই বলেছিস, আমার ওনাকে পাত্তা দেওয়া একদম ঠিক হয়নি। মেঘের ক্লাস শেষ হয়েছে অনেকক্ষণ হলো, কিন্তু এখনও বাসায় যাওয়ার নাম নেই। বন্যার টিউশন আছে বলে দ্রুত চলে গেছে। তীব্র অভিমানে মেঘের নাকের ডগা ফুলে আছে। আবিরকে কল করেছে, কিন্তু আবির কল রিসিভ করেনি। টেক্সটও করেছে, কিন্তু আবির নেটেই আসেনি। এদিকে তানভীর মেঘকে একা কোথাও ছাড়তে চায় না। কেমন যেন সন্দেহের চোখে দেখে, সরাসরি কিছু বলেও না। আবিরের সাথেও যোগাযোগ নেই তানভীরের। দুজনের মনে আকাশ সমান অভিমান। মেঘ ভার্সিটি থেকে বেরিয়ে উল্টো দিকের রাস্তায় হাঁটা শুরু করলো। রিক্সাওয়ালা মামা ডাকছে, কিন্তু মেঘ রিক্সাও নিচ্ছে না। মন খারাপের তোপে একা একাই হাঁটছে। যেদিকে চোখ যাচ্ছে সেদিকে যাচ্ছে। কখনো একই গলিতে 2-3 বার ঘুরছে, কখনো পথ হারিয়ে দাঁড়িয়ে আছে। মেঘের মনে আজে বাজে চিন্তা ঘুরপাক খাচ্ছে। বন্যার বলা কথা, তানভীরের সন্দেহ দৃষ্টি, আবিরের নীরবতা, সবেতেই চিন্তা হচ্ছে। হঠাৎ আবিরকে দেখে থমকে দাঁড়ালো মেঘ। ভ্রু কুঁচকে তাকালো। আবির রাস্তার অপর পাশে দাঁড়িয়ে কয়েকজনের সাথে কথা বলছে। মেঘ দীর্ঘ শ্বাস ফেলে রাস্তা পার হতে লাগলো। খুব সাবধানতায় রাস্তা পার হলো। আবিরের কাছাকাছি যেতে নজর পড়ল বাকিদের ওপর। মেঘের দৃষ্টি সরু হলো, চোখ গোল গোল করে তাকিয়ে রইল। ছেলেগুলো খুব পরিচিত, কিন্তু কোথায় দেখেছে একদমই মনে করতে পারছে না। মেঘ পা টিপে টিপে কয়েক কদম এগোতেই তাদের মধ্যে একজন ডেকে উঠল, ভাবি। সহসা আবিরের চোখ পড়ল মেঘের দিকে। আশেপাশে আবেক্ষণ করে চিন্তিত কণ্ঠে আওড়ালো, একা এসেছিস? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করল, আপনার ফোন কোথায়? আবির সঙ্গে সঙ্গে পকেটে হাত রাখলো। সবগুলো পকেট চেক করলো, ভ্রু গুটিয়ে জবাব দিল, উফ, রুমেই ফেলে এসেছি মনে হয়। মেঘ কিছু বলতে যাবে, তার আগে একজন পড়ল, ভাবি আমাকে চিনতে পারছেন? আমি লিমন। ঢাবি ক্যাম্পাসে দেখা হয়েছিল। মেঘ প্রশস্ত চোখে তাকালো। পরপর 3জনকে দেখলো। বসন্ত দিনের ঘটনাগুলো একে একে মনে পড়তে লাগলো। মেঘ আলগোচে ভ্রু কুচকালো। এতক্ষণ হেঁটে আসায় মেঘের শরীর ঘামছে। আবির মেঘকে দেখছিল, ধমকের স্বরে বলল, তোদের পরিচয় পর্ব অন্য কোনো দিন হবে, আজ ওকে চালাস না প্লিজ। এমনিতেই বেচারি কত কষ্ট করে এলো। আবির মেঘের দিকে তাকিয়ে নরম স্বরে বলল, রোদে দাঁড়াতে হবে না, ভেতরে চল। আয়মান পুরু কণ্ঠে বলল, আমরা এতক্ষণ যাবৎ দাঁড়িয়ে আছি, কোথায় একবারও তো বললি না আয় ভিতরে। এসির নিচে বস, ঠান্ডা জুসের ব্যবস্থা করি। ভাবি আসতেই সব চেঞ্জ, আমাদের তাড়িয়ে দিচ্ছিস? আবির চোখ রাঙালো। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে কেবল। লিমন মেঘকে উদ্দেশ্য করে বলল, ভাবি আপনি কিছু মনে করবেন না, বন্ধুদের মধ্যে একটু একটু দুষ্টুমি চলেই। আজ আসি, অন্য কোনো দিন দেখা হবে। তারা সবাই বিদায় নিল। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, কি হলো, চল। কোথায়? এটা আমার অফিস। মেঘ চমকালো, চোখ তুলে তাকালো বিল্ডিংয়ের দিকে। মস্ত বড় এক বিল্ডিং। মেঘ অভিমানী কণ্ঠে বলল, আপনি আমাকে দাওয়াত দেননি, তাছাড়া আপনি আমার কলও রিসিভ করেননি। এমতো অবস্থায় আপনার অফিসে যাওয়া কোনোভাবেই উচিত হবে না। আবির হাসল। কয়েক কদম এগিয়ে মেঘের ঠিক মুখোমুখি দাঁড়ালো। কণ্ঠস্বর নিচু করে বলল, আমি তোর মানে আমার সব কিছুই তোর। আমিময় আবির শুধুমাত্র মেঘের।
আমার জীবনের অস্তিত্ব জুড়ে কেবল তার আনাগোনা চলে। তুই এতদিন ছিলি আমার কল্পনার রানী, এখন হবে বাস্তবতার সঙ্গী। বিল্ডিংয়ের সামনের দিকে এক কোণে একটা জবা ফুলের গাছ, বেশ কিছু রক্তজবা ফুটে আছে। আবির সেখান থেকে বড় দেখে একটা ফুল ছিঁড়ে আনলো। মেঘের কানের পাশে গুজে দিয়ে বলল, বসন্তের দিনে গোলাপ গুজে দিতে পারিনি, তাতে কি, আমার ফুলকে সব ফুলেই মানাই। কি অপূর্ব লাগছে, মাশাল্লাহ। মেঘ মুগ্ধ চোখে আবিরকে দেখছে। আবিরের ভাবনায় কখন কি চলে বোঝা মুশকিল। আবির মেঘের হাতটা ধরলো, তারপর হাঁটতে শুরু করলো। লিফট দিয়ে পৌঁছালো আবিরের অফিসে। আবির আগে ঢুকে দরজা খুলে দিল। মোলায়েম কণ্ঠে বলল, ওয়েলকাম ম্যাম। আপনার আব্বুর মতো সফল হতে না পারি, তবে এতটাও বাহ্য আমি নয়। এ আমার ছোট্ট সাম্রাজ্য। মেঘ মিষ্টি হেসে পা রাখল। অমনি দূর থেকে রাকিব চিৎকার করল, ম্যাডাম নাকি? রাকিবের হাতে চানাচুরের প্যাকেট। আবির তাকাতেই চানাচুরের প্যাকেটটা লুকিয়ে ফেলল। আবির চোখ রাঙিয়ে বলল, কি খাচ্ছিলি? কিছু না। হাতটা সামনে আন। রাকিব হাতে সামনে আনতেই আবির ধমকালো, রিয়া ঠিকই বলে, তোর মতো অকর্মা আর একজনও নেই। কাজ করতে করতে কেউ খায়? আমি খাই, তোর লাগলে ভাগ দিব, তবুও চিৎকার করিস না। অফিসে মেহমান এসেছে, একটু খাতির যত্ন করতে দে। তোর খাতির যত্ন করতে হবে না, আমি আছি কি করতে। একমাত্র বউয়ের যত্ন যদি না নিতে পারি, তাহলে আমি নিজেকে নিজে মুখ দেখাতে পারবো না। আবিরের মুখে বউ শব্দ শুনেই মেঘের বুকে অজানা কম্পন শুরু হলো। বন্যার বলা কথা, দূরত্ব, সন্দেহ সব কিছুই নিমিষে শেষ হয়ে গেল। চোখ ভরা আকুতি, লজ্জায় চিবুক নামিয়ে নিল। আবির শান্ত কণ্ঠে বলল, আয়। মেঘ বাধ্য মেয়ের মতো আবিরের পেছন পেছন হাঁটছে। আবিরের রুমে ঢুকতেই চেয়ারটা ইশারা করে বলল, বস এখানে, আমি আসছি। মেঘ আস্তে করে বলল, এটা তো আপনার চেয়ার, আমি বসবো কেন? এক কথা কতবার বলবো মেঘ? মেঘ আর কিছু বলল না, চুপচাপ আবিরের চেয়ারে বসে পড়ল। আবির রুম থেকে বের হতেই মেঘের অস্থিরতা শুরু হয়ে গেল। সঙ্গে সঙ্গে উঠে পড়ল। আবিরের রুমটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। আকস্মাৎ নজরে পড়ল টেবিলের উপর রাখা আবিরের ফোনটার দিকে। মেঘ কৌতূহল নিয়ে ফোনটা হাতে নিল। ফোনের স্ক্রিনে 12টা মিস কল ভেসে আছে, যেখানে জলজল করছে একটা নাম, মাই স্প্যারো। নাম দেখে বুক কাঁপছে মেঘের। গাল আর নাকের ডগা লাল টকটকে হয়ে গেছে, ঠোঁট জোড়া তিরতির করে কাঁপছে। দরজায় শব্দ হতেই মেঘ ফোন রেখে দিল। আবির হাতে এক গ্লাস জুস আর অল্প নাস্তা নিয়ে এসেছে, টেবিলের ওপর রেখে বলল, প্ল্যান ছাড়া এসেছিস, তাই খুব বেশি কিছু ম্যানেজ করতে পারিনি, আপাতত খেয়ে নে, একটু পর তোকে নিয়ে বের হব। মেঘ ধীর কণ্ঠে বলল, আমি আপনার অফিস দেখতে আসিনি, বা আপনাকে খুঁজতেও আসিনি। আপনাকে কল করছিলাম, রিসিভ করছিলেন না। তাছাড়া মনটাও খুব খারাপ ছিল, তাই এত কিছু না ভেবে হাঁটা শুরু করেছিলাম। হঠাৎ আপনাকে দেখে ছুটে এলাম। আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, এতটা রাস্তা হেঁটে এসেছিস? হ্যাঁ। আবির মেঘের কাছাকাছি এসে দাঁড়ালো। মেঘ পেছাতে নিলে আটকে দিল। চোখে চোখ রেখে বলল, আমার মনের মধ্যে এত ছোটাছুটো করিস, তবুও ক্লান্ত লাগে না? কিভাবে এলি এতটা পথ? আপনার কথা ভাবতে ভাবতে চলে এসেছি। আবির সহসা মেঘের কোমরে হাত রেখে মেঘকে নিজের কাছে টেনে নিল। আকস্মিকতায় মেঘের নিঃশ্বাস আটকে গেল। লজ্জায় আড়ষ্ট মেঘ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। আবির মেঘকে আরও কাছে টেনে নিল। আবিরের গায়ের ঘ্রাণে মেঘের মস্তিষ্কের স্নায়ুগুলো নিস্তেজ হতে লাগলো, ঘোরে ডুবে গেল। আবির মেঘকে জড়িয়ে ধরে কানের কাছে ঠোঁট এগিয়ে নিয়ে বিড়বিড় করে বলল, তুই সেদিন আমার মনে আগুন জ্বালিয়ে নিঃশব্দে পালিয়ে গিয়েছিলি। সেই আগুনে আমি কত জ্বলছি তুই বুঝতেও পারিস নেই, কিন্তু আজ তোকে ছাড়ব না। আমার মনের দাবানল নিভিয়ে দেওয়ার দায়িত্ব তোর। আবিরের গাঢ় নিঃশ্বাস মেঘের ঘাড়ে লাগছে। মেঘের গায়ের কাঁপুনি তীব্র হতে শুরু করেছে। আবির আকস্মাৎ মেঘের ঘাড়ের কাছে কিস করলো। অমনি সব কিছু থেমে গেল। আবিরের নিখাত ভালোবাসায় মেঘ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। কয়েক মুহূর্ত এভাবেই কেটে গেল। লজ্জায় রাঙা মেঘ আচমকা আবিরের প্রশস্ত বুকে মুখ লুকালো। আবিরের পিঠের দিকে শার্ট খামচে ধরল। মেঘের পাতলা অধরে থাকা গোলাপি লিপস্টিক আবিরের সাদা শার্টটা নষ্ট হয়ে গেছে। দুইটা দেহ একে অন্যের সঙ্গে লেপ্টে আছে। কয়েক মুহূর্ত এভাবেই কেটে গেল। মেঘকে বুক থেকে সরিয়ে দু হাতে দু গাল স্পর্শ করল। আলতোভাবে ধরে রেখে নেশাক্ত কণ্ঠে আওড়ালো, ভালোবাসিস আমায়? আবিরের স্পর্শে মেঘের দুনিয়া ওলটপালট হয়ে যাচ্ছে। এমতো অবস্থায় কথা আসবে না গলা দিয়ে, তবুও বলার চেষ্টা করলো, ভালোবাসি।
মেঘ শুধাতে চাইল, আপনি ভালোবাসেন? কিন্তু প্রশ্নটা নিজের বুকেই চাপা পড়ল। আবির পুরো কণ্ঠে বলল, ভালোবাসার মানে বুঝিস? মেঘ ফোঁস করে শ্বাস ছাড়ল, মাথা নিচু করে কোমল কণ্ঠে বলল, না, আপনি ছাড়ুন, আমি গুগল করে জানাচ্ছি। আবির নির্বাক চোখে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, আমি থাকতে গুগল কেন? মেঘ তাকাতেই আবির আলগোছে চোখ মারল, মুচকি হেসে বলল, ভালোবাসা কাকে বলে, কত প্রকার, কি কি ব্যাখ্যা সহ বুঝিয়ে দিব। লাইফ শেখালে সারা জীবন মনে থাকবে। মেঘ ভীত কণ্ঠে বিড়বিড় করল, আমি আপনার বোনের মতো, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আবির দাঁত কিরমির করে বলল, কি বললি, তুই আমার বোনের মতো? মেঘ আমতা আমতা করে বলল, না না, একটু একটু বউয়ের মতো। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, একটু না, তুই আগাগোড়াই আবিরের বউ। মেঘ মৃদুস্বরে বলল, হয়নি তো। হতে কতক্ষণ, রাকিবকে কল দিচ্ছি, এখনই কাজে নিয়ে আসবে। মেঘ চিৎকার করল, না, আমার এখনো বিয়ের বয়স হয়নি। আবির প্রশ্ন করল, তোর বয়স কত? মেঘ ভয়ে ভয়ে বলল, 20। ছি, কি? আবির গম্ভীর কণ্ঠে বলল, 13-14 বছরের মেয়েরা যাকে পাচ্ছে তাকে নিয়ে পালিয়ে যাচ্ছে। পরিবার মানুক বা না মানুক 2 বছর পর ঠিকই ছেলে বা মেয়ে নিয়ে বাপের বাড়িতে বেড়াতে আসছে। আর তুই 20 বছরের মেয়ে হয়ে ভালোবাসার মানে বুঝিস না? আমার ভবিষ্যৎ তো অন্ধকার দেখছি। মেঘ শীতল কণ্ঠে বলল, আমি তাদের মতো এত অ্যাডভান্স না। আবির সহসা বলল, তুই তো স্টুডেন্টও ভালো না। মানে? শেখাতে চাইছি, কিন্তু তাতেও আগ্রহ নেই। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি ইউটিউব দেখে শিখে নিব, আমাকে এবারের মতো ছেড়ে দিন না। আবির ছাড়ার বদলে মেঘকে আরও কাছে টেনে নিল। মেঘ বিপুল চোখে তাকিয়ে শুধালো, আপনার দিলে কি দয়া হয় না? আবিরের নিরেট জবাব, না, হয় না। আবিরের গভীর চোখে উৎকণ্ঠার রেশ মাত্র নেই। মেঘের কপালে পড়ে থাকা অগোছালো চুলগুলো খুব যত্ন সহকারে গুছিয়ে দিল। আবিরের বিমোহিত চাউনির মুখোমুখি হতে না পেরে মেঘ দু চোখ বন্ধ করে ফেলল। মেঘ শুকনো গলায় ঘন ঘন ঢোক গিলছে। আবির খানিকটা ঝুঁকে মেঘের কাছাকাছি গেল, মেঘের নাকের সঙ্গে নিজের নাক মেলালো। মেঘের নিঃশ্বাসের সঙ্গে আবিরের নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। দুজনের নিঃশ্বাস ভার। আবিরের এক হাত মেঘের পিঠে, অন্য হাত ঘাড়ে রাখল। নিজের ওপর সব নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যায়ে মেঘের অধরে চেপে ধরল। মেঘও দিশা না পেয়ে আবিরের পেটের পাশে খামচে ধরল। এলোমেলো নিঃশ্বাস আস্তে পড়ছে, বুকে উত্তাল ঢেউ। মস্তিষ্ক নিষ্প্রভ মুহূর্তের পর মুহূর্ত কাটছে, অথচ দুটো ব্যাকুল মনের ব্যাকুলতা নিঃশেষ হচ্ছে না। রাকিব, রাসেল, আবির, তানভীর একসঙ্গে বসেছে। প্রায় 1 মাস পর মুখোমুখি দুই ভাই, অথচ দুজনেই নিশ্চুপ। দীর্ঘকালীন নীরবতা ভেঙে রাকিব বলল, এখানে কি কোনো প্রতিযোগিতা চলছে? কথা বলছিস না কেন? তানভীর গুরুভার কণ্ঠে বলল, তাদের দুই ভাইকে একসাথে দেখতে খুব ইচ্ছে করছিল, দেখা হয়েছে, এখন আমি আসি। আবির চুপ করে বসে আছে। এ পর্যায়ে রাসেল বলল, তানভীর, কি হয়েছে তোদের? কি নিয়ে এত ঝামেলা? তানভীর ঠান্ডা কণ্ঠে জবাব দিল, কোনো ঝামেলা নেই। আমার বোনকে যে কষ্ট দিবে, আমি তাকে আমার বোনের ত্রিসীমানাতেও ঘেঁষতে দিব না। রাকিব বলল, মেঘ আবিরকে ভালোবাসি, তোকে লুকিয়ে ওরা ঠিকই দেখা সাক্ষাৎ করে। আমার বোন ভালোবাসার ভয়ও বোঝে না, কেউ জোর করে আমার বোনকে প্রেমের জালে ফাঁসানোর চেষ্টা করছে, এতে আমার বোনের কোনো দোষ নেই। তুই কি চাচ্ছিস? তানভীর আর চোখে আবিরের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমি ভালো ছেলে দেখে আমার বোনকে বিয়ে দিয়ে দিব। আবির আচমকা শব্দ করে হেসে উঠল। তানভীর অগ্নিদৃষ্টিতে তাকালো। আবির নিজের মুখের উপর হাত রেখে মেকিস্বরে বলল, সরি সরি, বউয়ের মতো অসময়ে ভুল করে হেসে ফেলেছি। তানভীর চোখ মুখ গুটিয়ে বিরক্তিস্বরে বলল, আমার বোনের বিয়েতে যেন কেউ বাধা না দেয়। রাকিব নিরেট কণ্ঠে বলল, একটা মেয়ে কতবার বিয়ে হয়? তখন আমি ছোট ছিলাম, বুঝিনি কিছুই। আমার বোন আরও বোঝেনি। এসব পাগলামিগুলো সারা জীবন পাগলামি হয়ে থাকবে না। সময়ের সাথে সাথে মানুষ বুঝতে শিখে। আমি এখন বুঝতেছি, তাই সময় থাকতে নিজের ভুলগুলো শুধরে নিতে চাচ্ছি। আমি দীর্ঘশ্বাস ফেলে বলল, রাকিব, তুই তাকে বলে দে আমার বউ কেড়ে নেওয়ার বৃথা চেষ্টা যেন না করে। প্রয়োজনে আমি হাইকোর্টে মামলা করব। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বউ টিকিয়ে রাখার জন্য কেস লড়ে যাব। একবার না, দরকার হলে আরও 10 বার বিয়ে করব। তারপর দেখব কোন শ্বশুরের ছেলে আমার বউকে কেড়ে নেওয়ার কথা মুখে আনে। তানভীর অন্যদিকে তাকিয়ে হুঙ্কার দিল, সাহস থাকলে আমার বাপের সামনে গিয়ে বলুক,
এসব হুমকি ধামকিতে তানভীর ভয় পায় না। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধীর কণ্ঠে বলল, আমি কি ভয় পাই নাকি? কে কাকে ঠিক কতটা ভয় পায় সেটা সময় হলেই দেখা যাবে। রাসেল হতাশ ভঙ্গিতে বলল, মেঘ আপুকে খুব মিস করছি, যার জন্য এত ঝামেলা। সে এখন কোথায়? এদিকে মেঘ 2 দিন যাবৎ জ্বরে ভুগছে, মাথা ব্যথায় চোখ মেলতে পারছে না। সে যে আবিরের সাথে দেখা করে এসেছিল, সেদিন সন্ধ্যা থেকেই জ্বর। হালিমা বেগম মেঘের মাথায় জলপট্টি দিতে দিতে বললেন, সারাদিন কিছুই খাসনি, একটু স্যুপ করে নিয়ে আসবো মা? মেঘ কপাল কুঁচকে বলল, না, কিছুই খাবো না। মেঘের 2 চোখ বন্ধ, নিথর দেহ পড়ে আছে বিছানায়, ঠোঁটগুলো শুকিয়ে কাটকাট হয়ে আছে, মুখ বিবর ফ্যাকাশে লাগছে। হালিমা বেগম মৃদুস্বরে বললেন, তোকে দেখতে কে এসেছে দেখ। মেঘ জ্বরের ঘরে নিভু নিভু চোখে তাকালো, ধীর কণ্ঠে আওড়ালো, আবির ভাই। আবির এগিয়ে এলো, মেঘের কাছে বসে মোলায়েম কণ্ঠে শুধালো, জ্বর কমেনি এখনো? হালিমা বেগম জবাব দিলেন, কমতেছে না তো। আবির মৃদুস্বরে বলল, মামুনি, তুমি ওর জন্য স্যুপ নিয়ে আসো, আমি খাবার এনেছি, সেগুলোও দিও প্লিজ। হালিমা বেগম আচ্ছা বলে রান্নাঘরের দিকে গেলেন। আবির হালিমা বেগমের চেয়ারটাতে বসলো। মেঘ তখনও চোখ বন্ধ করে শুয়ে আছে। আবির মেঘের কপালে হাত রাখলো, জ্বরের তীব্রতা বুঝতে পেরে আলগোচে ভ্রু কুচকালো। মেঘের কানের কাছে ঠোঁট এগিয়ে আস্তে করে বলল, ভালোবাসার মানে বুঝতে এই অবস্থা? বাকি পার্টগুলো তো বাকিই রয়ে গেল। মেঘ চোখ পিটপিট করে তাকালো। আবির নিঃশব্দে হাসছে। মেঘ জ্বরের ঘরে বলল, আপনার জন্যই সব হয়েছে। আবির মেঘের কপালে নিগুড় চুমু খেলো, চুলে হাত বোলাতে বোলাতে নরম স্বরে বলল, সরি, আমি বুঝতে পারিনি। মেঘ উত্তর দিচ্ছে না। আবির মেঘের হাতটা নিজের বুকের সাথে মেশালো, ক্ষণে ক্ষণে ঠোঁটের কাছে এনে চুমু খাচ্ছে। আকস্মাৎ মেঘ ডাকলো, আবির ভাই। হুম। জ্বরের ঘরেও আবিরের শুনে মুচকি হাসার চেষ্টা করলো। শীতল কণ্ঠে জানতে চাইল, আপনি আমাকে ভালোবাসেন? আবির কোণের ওপর ভর দিয়ে মেঘের কাছাকাছি এগিয়ে গেল, চোখগুলো পিটপিট করছে। আবির আলতোভাবে ফু দিয়ে সুমধুর কণ্ঠে বলল, আমার চোখ দেখে বুঝিস না? মুখে বলুন। হ্যাঁ, ভালোবাসি। এতগুলো বছর একতরফা ভালোবেসেছি, এখনও ভালোবাসি। আর আমি আবির, আমৃত্যু কেবল তোকেই ভালোবেসে যাব। কখনো ছেড়ে যাবেন না তো? মৃত্যুর আগ পর্যন্ত তোকে ছেড়ে কোথাও যাব না। মেঘ ফের বলল, আমাকে ঠকাবেন না তো? আমি ঠকে গেলেও তোকে কোনোদিন ঠকাবো না। আবির নিরেট কণ্ঠে বলল, তোকে ছাড়া কিছু ভালোই লাগে না আমার। কেউ আপনাকে ভালোবাসতে চাইলে কি বলবেন? আবির অত্যন্ত ধীর কণ্ঠে বলল, ভালোবাসতে চাওয়া তো দূর, আমার দিকে কেউ তাকানোর আগেই বলে দিব, প্লিজ খালা, আমার দিকে তাকাবেন না। আমার ঘরে একটা পরীর মতো বউ আছে। বউটা যেমন কিউট তেমন হিংসুটে। মেঘ জ্বরের ঘোরে ক্ষীণ হাসল, শ্বাস টেনে আবারও প্রশ্ন করল, আর আমাকে কেউ ভালোবাসতে চাইলে কি করবেন? আবির শীতল কণ্ঠে হুঙ্কার দিল, খুন করে ফেলবো। কাকে? আমাকে? আবির দাঁতে দাঁত পিষে পড়ল, যে তোর দিকে তাকাবে তাকেই খুন করে ফেলবো। তখন তো আপনাকে জেলে চলে যেতে হবে। তারপর আমার কি হবে? আবির ঠোঁট বেঁকিয়ে হেসে বলল, তুই আরেকটা খুন করবি, তারপর সেখানে দুজন মিলে একসঙ্গে সংসার শুরু করব। মেঘ নিঃশব্দে হাসল, চোখে পানি চিকচিক করছে। আবির মেঘের হাতে আবারও চুমু খেলো, কোমল গলায় শুধালো, ম্যাম, ইন্টারভিউ নেওয়া শেষ হয়েছে? মেঘ চোখের ইশারায় হ্যাঁ বোঝালো। আবির সহসা প্রশ্ন করল, আমি কি পাশ করেছি? মেঘ কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না, আপনি ফেল। আবির প্রশস্ত চোখে তাকিয়ে আবারও বলল, কি বললে? আমি পাশ না করলে আজ এই মুহূর্তে ইন্টারভিউ বোর্ড বিলুপ্ত ঘোষণা করব। মেঘ আদুরে গলায় বলল, আপনি পাশ। এভাবে পাশ বললে হবে না তো। আবির মেঘের ঘনিষ্ঠ হলো, নিজের ঠোঁটের দিকে ইশারা করে বলল, চুমু দাও। কি? আম্মু চলে আসবে, আসুক, আগে চুমু, তারপর অন্য কিছু। না প্লিজ, আমি 1 থেকে 3 পর্যন্ত গুনব, তার মধ্যে। এমন সময় হালিমা বেগম দরজায় এসে বললেন, মেঘ কি উঠল? আবির একটু সরে বসলো, নরম স্বরে বলল, ওঠার জন্যই ডাকছি। হালিমা বেগম আসতেই আবির বলল, জ্বর তো ভালোই, সবসময় এমন থাকে নাকি রাতে বাড়ে? ওঠানামা করে। হঠাৎ কলিং বেলের শব্দ হলো। আবির উঠতে গেলে হালিমা বেগম বললেন, তুই বস, আমি দেখছি। হালিমা বেগম যেতেই আবির আবার মেঘের দিকে ঝুঁকল, গম্ভীর কণ্ঠে বলল, মেঘ ঠোঁট উল্টিয়ে অসহায় মুখ করে তাকিয়ে আছে।
আবির ভ্রু নাচিয়ে বলল, 2। মেঘ বিদ্যুৎ বেগে আবিরের ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। আবির গলার স্বর উঁচু করে বলল, এটা কি ছিল? কারেন্টের শক খেলেও বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগে, অথচ তুই 1 সেকেন্ড সময়ও নিলি না। মেঘের আকুল কণ্ঠে থেমে গেল আবির। আর জোর করল না, শশব্যস্ত হাতে জলপট্টি দিয়ে দিচ্ছে। এর মধ্যে মোজাম্মেল খান রুমে ঢুকলেন। আবিরকে দেখে বললেন, কি ব্যাপার আবির, কখন এসেছো? কিছুক্ষণ হলো। কেমন আছেন চাচ্চু? মেয়ে অসুস্থ, কিভাবে ভালো থাকি বলো? তুমি তো একই শহরে থেকেও দেখতে আসো না। আবির ধীরে সুস্থে জবাব দিল, ব্যস্ত ছিলাম একটু। আবির আর মোজাম্মেল খান বসার ঘরে চলে গেল। হালিমা বেগম মেঘকে স্যুপ খাইয়ে দিচ্ছেন। মাঝে একবার গিয়ে আবিরের চা করে দিয়ে এসেছেন। বেশ কিছুক্ষণ পর তানভীর বাসায় এসেছে। আবির দরজা খুলে দেয় তানভীর কিঞ্চিত অবাক হলো। তারপরও আবিরকে কিছু বুঝতে না দিয়ে বসার ঘরে ঢুকলো। আবিরও এসে দাঁড়ালো। মোজাম্মেল খান আকস্মাৎ বলে উঠলেন, আবির শোনো। জি চাচ্চু। মোজাম্মেল খান ভারী গলায় বললেন, তানভীর মেঘের জন্য একটা সম্বন্ধ দেখেছে। ছেলে বিসিএস ফরেন ক্যাডার, দেখতে শুনতেও নাকি খুব ভালো। বাসায় আনবো কিনা ভাবছিলাম, এমন সময়ে মেয়েটা অসুস্থ হয়ে গেল। আবির বক্রদৃষ্টিতে তানভীরের দিকে তাকালো। রাগে ফোঁস করে উঠল। ক্রোধিত কণ্ঠে বিড়বিড় করল। তানভীর শুনেছে কিনা বোঝা গেল না। মোজাম্মেল খান আওড়ালেন, কিছু বললে আবির? আবির দৃঢ় কণ্ঠে বলল, সিবিটা আমাকে দিয়েন, আমি খোঁজ নিয়ে দেখব। মোজাম্মেল খান সম্মতি দিলেও তানভীর বাগড়া দিল। গুরুগম্ভীর কণ্ঠে বলল, সেসবের কোনো প্রয়োজন নেই। আবির কিছু বলতে যাবে, তার আগেই তানভীর বলল, আব্বু, ভাইয়া আপনাকে কিছু বলতে চাই। আবির চোখ বড় করে তাকালো। ক্ষণে ক্ষণে ঢোক গিলে নিজের মনে সাহস জোগাচ্ছে। আবিরকে দেখে তানভীর মুসকি মুসকি হাসছে। তানভীর চোখের ইশারাতে যেন বলে দিচ্ছে, আমার বোনকে বিয়ে করার কোনো যোগ্যতা তোমার নেই। মোজাম্মেল খান ক্ষীণ হেসে বললেন, কি বলবে আবির? আবির বুক ফুলিয়ে শ্বাস টেনে ধীর স্থিরভাবে শ্বাস ছাড়ল। আকস্মাৎ রাশভারী কণ্ঠে বলে উঠল, আমাকে আপনার শ্বশুর, সরি, আপনাকে আমার জামাই করবেন? আবিরের এলোমেলো কথা মোজাম্মেল খান ঠিকমতো বুঝতে পারলেন না। ভারী কণ্ঠে শুধালেন, কি বললে? আবির চোখ বন্ধ করে ক্ষিপ্র বেগে বলে দিল, আমি মেঘকে বিয়ে করতে চাই। অত্যন্ত দুঃখের সাথে বলছি। লেখিকা উপন্যাসটির শেষ অংশে এটিকে অসমাপ্ত রেখেই সমাপ্ত করেছেন। উপন্যাসটি এখানেই থেমে গেছে। লেখিকা ভবিষ্যতে এই উপন্যাসটির পরবর্তী অংশ প্রকাশ করবেন কিনা সে বিষয়ে আমার কাছে কোনো নিশ্চিত তথ্য নেই। তবে যদি কখনো তিনি গল্পটি আবার শুরু করেন বা পরবর্তী অংশ প্রকাশ করেন, ইনশাল্লাহ আমি অবশ্যই আপনাদের আবার পড়ে শোনাব।